দেশের অর্থনীতি কতটা উন্নত তা নির্ভর করে জীবনযাত্রার মান ও মানুষের ক্রয় ক্ষমতার উপর, যেখানে অর্থনীতির উন্নয়নের পাশাপাশি নিয়ন্ত্রণে থাকে মূল্যস্ফীতি। গত ১৫ বছরে হাতে নেওয়া হয় বেশ কিছু ছোট ও বড় প্রকল্প। এগুলোর ব্যয় ধরা হয় ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে যেগুলোর কাজ শেষ হয়েছে সেগুলোর ব্যয় ছাড়িয়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা, যার বেশিরভাগ দেশি ও বিদেশি ঋণ নিয়ে করা। এসব প্রকল্প বাস্তবায়নে দেশি ঋণের বড় অংশই টাকা ছাপিয়ে দিতে হয়েছে বিদায় নেওয়া সরকারকে। ফলে কমেছে টাকার মান, বেড়েছে মূল্যস্ফীতি। এতে এক সময়ের ৬% মূল্যস্ফীতির হার ছাড়িয়েছে ১৪%, আর ঋণ ছাড়ায় ১৮.৫ লাখ কোটি টাকা। তবে অর্থনীতির উন্নয়নে যে ব্যয় দেখানো হয়েছে তার বেশিরভাগ আত্মসাৎ এবং পাচারের অভিযোগ রয়েছে, যার পরিমাণ প্রায় ১২ লাখ কোটি টাকা। একদিকে যেমন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগ, অন্যদিকে তাদের বিশেষ সুবিধা দেয়া বেসরকারি প্রতিষ্ঠানও ব্যাংক খাত থেকে ঋণের নামে হাতিয়ে নিয়েছে অর্থ, যার মধ্যে উল্লেখযোগ্য এস আলম ও সালমান এফ রহমান, যাদের কাছে এখন পর্যন্ত ব্যাংকের পাওনা পরিমাণের হিসাব পাওয়া গেছে প্রায় ৩ লাখ কোটি টাকা। এছাড়া আরও বেশ কিছু ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা ঋণ নিয়ে ইচ্ছাকৃত খেলাপি হয়েছে। ব্যাংক খাতের মন্দ ঋণ থাকা প্রায় ৬ লাখ কোটি টাকার ৭০%ই সেগুলো। গত ১৫ বছরের এমন লুটপাটের পতন ঘটে গত ৫ আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গা ঢাকা দেয় বেশিরভাগ অর্থ পাচারকারীরা, আর বেরিয়ে আসতে থাকে একের পর এক অর্থ কেলেঙ্কারির কথা। পরবর্তীতে এই বেহাল অর্থনীতি সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৫ বছরে দেশের অর্থনীতিকে যেভাবে পঙ্গু করা হয়েছে তা স্বল্প সময়েই পুরোটা সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তা অনেকটাই পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছেন তারা। সেক্ষেত্রে মূল্যস্ফীতিকে সবার আগে প্রাধান্য দিয়ে কমানোর কথা বলা হয়েছে, কারণ অর্থনীতির যদি ক্ষতি হয় তাহলে সবচেয়ে বেশি চাপে থাকেন সাধারণ মানুষ। আর গত দেড় যুগে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের কথা শোনানো হয়েছে, অপরদিকে রূপান্তর করা হয়েছে তলাবিহীন ঝুড়িতে। তথ্যমতে আর্থিক খাতে যে সংস্কার করা হবে তার মধ্যে একটি হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, সেই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ, সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ এবং ঘাটতি বাজেট অর্থায়ন বিষয়াদি থাকবে। এছাড়া মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনার মধ্যে থাকবে উৎপাদন, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ। আর বাহ্যিক ভারসাম্যের মধ্যে থাকবে রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি অর্থায়নের প্রভাব ও ঋণ। এরই অংশ হিসেবে ইতিমধ্যে মন্দ ঋণ ও পাচার হওয়া অর্থ এবং ব্যাংক খাত সংস্কারে কাজ চলমান রয়েছে। আর বিগত বছরগুলোতে রপ্তানির বিপরীতে আমদানির যে ঘাটতি তৈরি হয়েছে, এতে ডলার সংকটের সাথে তলানিতে নেমে এসেছে রিজার্ভ। তাই সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা, সরকারি ব্যয় কমানো ও নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার প্রতিও নজর দেওয়ার কথা জানান এই বিশেষজ্ঞ। আমাদের এখন অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং তার গুণগত মান উন্নত করতে হবে, এবং এটা যদি করা যায় তাহলে আমাদের অর্থনীতির যে চাপের মধ্যে পড়েছে সর্বসম্প্রতিকালে, সেটা মূল্যস্ফীতির চাপ হোক, আমাদের ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি চাপ হোক, আমাদের যে রাজস্ব আহরণ আমরা করতে পারছি না সেটার কারণে যে আমাদের একটা ঋণ নির্ভরতা, বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ নির্ভরতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, সেটা নিরসন। সব জায়গাতে আমাদের সুশাসন দরকার হবে। অপরদিকে সামগ্রিক অস্থিতিশীলতাকে অর্থনীতির বিস্ফোরা বললেন এই অর্থনীতিবিদ। সেই সাথে দীর্ঘদিনের অপশাসন ও অবহেলার কারণে যে অবকাঠামো সমস্যা তৈরি হয়েছে সেগুলোর সুনির্দিষ্ট চিকিৎসার কথা জানান তিনি। বর্তমানে যেটা অর্থনীতির সবচেয়ে বড় বিস্ফোরা বলে আপনি ধরতে পারেন সেটা হলো সামষ্টিক অস্থিতিশীলতা। ইমিডিয়েটলি আমাদের কি করণীয়, তারপরে অন্যান্য যে কাঠামোগত সমস্যা দীর্ঘদিনের অবহেলা বা অপশাসনের কারণে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা কী ধরনের চিকিৎসা, সেখানে কী ধরনের সংস্কার করা হবে। শুধু সাময়িক সংস্কার নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ক্ষতি আর না হয় সেজন্য রাজনৈতিক স্থায়ী সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।